দেশের সর্বোচ্চ আদালতে কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম আইনজীবী হিসেবে নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। নিঃসন্দেহে ভারতের সাংবিধানিক দিক থেকে, আইনের দিক থেকে এক ঐতিহাসিক দিন, এক নজিরবিহীন দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো, কিন্তু ভিতরে এখন কি হচ্ছে বোঝার চেষ্টা করবো। সুপ্রিম কোর্টের সামনে থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে সরাসরি। মৈত্রী, আমরা বারবার বলছি এদিন নজিরবিহীন দিন, একটা ঐতিহাসিক দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ঐতিহাসিক দিন, সেই দিনে ঠিক কি হবে, কি হতে পারে, সওয়াল জবাব, এই সব নিয়ে চতুর্দিকে প্রচুর চর্চা চলছে। নিঃসন্দেহে কোর্ট চত্বরেও চর্চা চলছে, এজলাসেও চলছে। তুমি কি শুনতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে অতনু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে সুপ্রিম কোর্টের চত্বর, এবং আমার পেছনে যদি আমি দেখাই যে একেবারে সরাসরি যে গেট রয়েছে সেই গেটটাই কিন্তু ঢুকে গেলে হচ্ছে প্রধান বিচারপতির এজলাস, এবং সেই এজলাসেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10টার কিছু পরে তিনি আসেন, এসে সরাসরি তিনি সর্বোচ্চ আদালতে এজলাস 1, যেখানে প্রধান বিচারপতির যে এজলাস, সেই এজলাসে ঢুকে এই মুহূর্তে তিনি তার আইনজীবীদের সঙ্গে পাবলিক গ্যালারিতে তিনি বসে রয়েছেন। গতকাল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবেদন জানানো হয়েছে ইন পার্সন হিয়ারিংয়ের জন্য, অর্থাৎ তিনি নিজের পিটিশনার্স হিয়ারিংয়ের জন্য আবেদন করা হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজে সওয়াল করতে চান তার মামলার, সেই আবেদন জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যদি সেই আবেদন গ্রহণ করা হয় এবং যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে শুরু করেন, তাহলে সেটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা ঘটবে। তার কারণ এই প্রথম মুখ্যমন্ত্রী তার যে মামলা, এই মামলার সারবস্তু একটু জানতে চাইবো তার করা মামলার সারবস্তু কি এবং কখন শুনানি হতে পারে বলে মনে হচ্ছে? দেখো, শুনানি হতে আরও কিছুটা সময় লাগতে পারে। এই মুহূর্তে 7 নম্বর মামলা চলছে এবং যে সিকোয়েন্স রয়েছে সেই মেনে আরও কিছুটা সময় লাগতে পারে, আধ ঘন্টা 40 মিনিট মতো। আশা করা যাচ্ছে যে লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে, অর্থাৎ 1টায় লাঞ্চ বিরতিতে উঠবে কোর্ট, তার আগে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক যে সেই অন্যান্য মামলাগুলি কত দ্রুত এগোয়, তার উপরেই সবটা নির্ভর করবে। নচেত ঠিক 2টোর পরে এই মামলার শুনানি হবে, তেমনটাই কিন্তু আমরা আদালতের সূত্রে জানতে পারছি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে মামলায় কি আবেদন করা হয়েছে। যদি একেবারে খুব সহজ ভাষায় বলতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন যেখানে প্রাথমিকভাবে করা হয়েছে যে 2026 সালে নতুন যে ভোটার তালিকার বদলে, অর্থাৎ এসআইআর এর পরে যে ভোটার তালিকা, তার বদলে পুরনো ভোটার তালিকাতেই তার এবারে 2026-এর নির্বাচন করা হোক, সেই আবেদন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত যে অনৈতিক বলে যে নির্দেশিকাগুলিকে অনৈতিক বলে তিনি চিহ্নিত করছেন, সেই এবং যেগুলো আইন বিরুদ্ধ যে নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশ জারি করা হয়েছে, সেই নির্দেশ খারিজ করা হোক। এর পাশাপাশি যে সমস্ত মানুষরা হয়রান হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, মূলত তাদের পদবিগত সমস্যার জন্য যাদের নাম চলে এসেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়, সেই সমস্ত মানুষদেরকে ক্ষেত্রে তাদেরকে যেন সুমোটো কেস করে তাদেরকে যেন রেহাই দেওয়া হয় শুনানি থেকে। তার কারণ প্রচুর মানুষের হয়রানি হচ্ছে। এর পাশাপাশি সমস্ত রকমের নথি যেগুলো অন্য রাজ্যের ক্ষেত্রেও গ্রহণ করা হচ্ছে, সেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট থেকে জমির দলিল বা আধার কার্ড, এই ধরনের যে নথি রয়েছে যেগুলো অন্য রাজ্যের ক্ষেত্রেও গ্রহণ করা হচ্ছে, সেই নথিও যেন রাজ্যের মানুষদের ক্ষেত্রে শুনানির জন্য গ্রহণ করা হয়, এই আবেদন কিন্তু জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে। তার যে পিটিশন, অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো হয়তো শুনানিতে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সেক্ষেত্রে তা হবে এক ঐতিহাসিক ঘটনা, নজিরবিহীন তো বটেই। তার কারণ সর্বোচ্চ আদালতে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজেরই করা মামলায় সওয়াল করবেন। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা আইনজীবী হিসেবে এই প্রথম নয়। আইনজীবীর ভূমিকা এর আগেও দেখা গিয়েছে, তাকে 1996-এ দেখা গিয়েছে, 1994 সালে দেখা গিয়েছে। 1994 সাল মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে মাস্টার মশাই খুনে আদালতে সওয়াল করেন।
1996 সাল 9 জুলাই যুব কংগ্রেস কর্মীদের ভুয়ো মামলায় গ্রেপ্তার, ব্যাংকশাল কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দিল্লিতে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ প্রতিবাদ, নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা দেখেছি যে গণতান্ত্রিক পথ, অর্থাৎ যারা এই এসআইআর হয়রানির শিকার হয়েছেন তাদের নিয়ে পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি সাংবিধানিক পথ, অর্থাৎ সাংবিধানিক পদে থেকে বা সাংবিধানিকভাবে যে জায়গায় যেভাবে প্রতিবাদ করা যায়, আমরা দেখেছি গণেশ কুমারের সঙ্গে গিয়ে কথা বলেছেন তিনি, সেখানে গিয়েও তিনি তার সঙ্গে যারা রয়েছেন তাদের নিয়ে গিয়েছেন, তাদের কি হয়েছে সেই সব তুলে ধরেছেন। বাকি ছিল আইনি পথ। আইনি পথ দেখতে গেলে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ প্রতিবাদে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিমুখী লড়াই বলা যেতে পারে, রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অতনু, তুমি যে দুটো ঘটনার রেফারেন্স টানলে সেই দুটো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসাবে আদালতের মধ্যে সওয়াল করতে দেখতে পাওয়া গিয়েছিল, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সাধারণ মানুষ হিসাবে তিনি আদালতের মধ্যে সওয়াল করতে চান এবং সেই সংক্রান্ত আবেদনই জমা দেওয়া হয়েছে। তা আমরা সকাল থেকে আলোচনাতে বারবার ধরে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ারপারসন হিসাবে আজকের এই পদক্ষেপ কার্যত একটা স্নায়ুযুদ্ধের লড়াই, এবং তিনি যেভাবে বিরোধী পক্ষকে কার্যতই স্নায়ুযুদ্ধের লড়াইয়ের চাপে ফেলে দিয়েছেন সেটা বলাই বাহুল্য। এবং সে কারণেই তিনি যে এসআইআর কেন্দ্রিক যে আন্দোলনকে, সেই আন্দোলনকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে তুলে ধরেছেন সেটা গত 2.5 দিন ধরে আমরা লক্ষ্য করতে পেরেছি, অন্তত দিল্লির রাজপথে। পাশাপাশি তিনি এই আন্দোলনের পথকে, সর্বোচ্চ প্রতিবাদকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে গেলেন, এবং এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের রাজনীতিতে একটা বৃহত্তর বার্তা দিয়ে দেওয়ার চেষ্টা করলো যে এসআইআর কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার তৃণমূল কংগ্রেস অপরিকল্পিতভাবে চলার যে অভিযোগ করছিল, যার জেরে মানুষজনকে বারবার ধরে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তারা রাখছিল, সেই হেনস্থা সংক্রান্ত বিষয়ে আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেই আদালতে কানে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজে মামলা করে, তিনি নিজে সাধারণ মানুষ হিসেবে তাদের বক্তব্য তার মধ্যে তুলে ধরতে চান, সেই বার্তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা কি দেখেছি, বিভিন্ন সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা নেত্রী বিভিন্ন রকমের বক্তব্য রেখেছেন, এই প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কি তুলে ধরা হয়েছে যে মানুষের সমস্যা তৈরি হচ্ছে, মানুষজনকে চাপ দেওয়া হচ্ছে, বহু মানুষকে যেভাবে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে সেটা তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছে, যে অল্প সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই মুহূর্তের মধ্যে তাদের পক্ষে নথি জমা দেওয়াটা সম্ভব নয়। এত কিছু জানার পরেও তারা যখন বারবার ধরে নির্বাচন কমিশনের কাছে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছেন, দিল্লিতে 31শে ডিসেম্বর অভিষেক সহ সাংসদরা গেছেন, আমরা দুদিন আগেই কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যারা আক্রান্ত, যারা ভুক্তভোগী তাদেরকে সঙ্গে নিয়ে গেলেন। তারপরেও তৃণমূলের বক্তব্য যে নির্বাচন কমিশনের তরফ থেকে তারা যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলেন, যে ধরনের বক্তব্য আশা করেছিলেন, সেই বক্তব্য তারা শুনতে পাননি, এবং এর পিছনে রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগের মাত্রাকে তৃণমূল কংগ্রেস বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে হাজির হওয়া, সর্বোচ্চ প্রতিবাদকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়াতে আরো অনেকটা বেশি কৌশলগতভাবে তৃণমূল ব্যবহার করার কাজ শুরু করবে, যে কারণে এর বিরোধিতা করতে গেলে তিনি জানেন যে তার প্রধান বিরোধী দল হিসাবে কারা রয়েছে, এবং তারা যে ধরনের মন্তব্য সেখানে করবেন সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে অসুবিধা বা সমস্যার বিষয়কে তাকে কার্যত লঘু করে দেখানোর চেষ্টা করবে বিরোধীরা, এমনটাই মনে করছে তৃণমূল। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একটু সঙ্গে থাকো। আমি যদি রাজ্য রাজনীতি থেকে বেরিয়ে একটু জাতীয় রাজনীতিতে কতটা নড়াচড়া হচ্ছে সেই দিকটা দেখতে যাই, তাহলে দেখব নবান্নে কিছুদিন আগে অখিলেশ যাদব এসেছিলেন, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এসে বলেছেন এসআইআর নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন তা সর্বোচ্চ লড়াই, এই লড়াইয়ে সবাই পাশে আছেন তারা। ওমর আব্দুল্লাহ একই কথা বলেছেন। আবার আজ দেখা যাচ্ছে অখিলেশ যাদব বলছেন যে এই যে কালো গাউন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালো গাউন বিজেপির কালো কারবার বন্ধ করে দেবে। শুনুন একবার কি বলছেন। जो ममता बनर्जी जी उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है। हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। আবির, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার
এ নিয়ে বিজেপি বিরোধী সব দলগুলোকেই কখনো না কখনো কথা বলতে শোনা গেছে, কখনো নরমে কখনো গরমে। সবার প্রথম কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তিনি রাজপথে নিয়ে গেছেন, সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী যে দলগুলো, সেই দলগুলোর অন্যতম মুখ হিসেবে অন্তত এসআইআর এর প্রতিবাদের ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? অতনু, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে লোকসভা নির্বাচনের আগে তাদের যে জোট তৈরি হয়েছিল INDI, অনেকেই বলেন রাজনৈতিক মহলে সেই জোটের মধ্যে একটা আলাদা জোট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। এবং তৃণমূলেরও তুমি যদি বক্তব্য দেখো বা তুমি অখিলেশের প্রসঙ্গের কথা টানলে, বিভিন্ন সময় তারাও যেটা কথাটা উল্লেখ করেছেন যে ধরনের প্রতিবাদ অন্তত মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের মতো জায়গাতে করার দরকার ছিল, এই জোটের মধ্যে থাকা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসাবে সেই ধরনের প্রতিবাদের সুর কোথাও গিয়ে কংগ্রেসের তরফ থেকে তুলতে পারা যায়নি। ফলে গতকালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আমরা খেয়াল করি বা গত 2.5 দিন ধরে দিল্লিতে তার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা পদক্ষেপকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে জাতীয় রাজনীতির মাঝে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার যারা ওই বিরোধী জোটের মধ্যে থাকা বন্ধুপূর্ণ বা যাদের মধ্যে সহাবস্থান বজায় রয়েছে, একই সম মনোভাব সম্পন্ন দলগুলো রয়েছে, তাদের সঙ্গে নিয়েও আলাদা করে রাজনৈতিক লড়াই করার জায়গা তৈরি করছে। তুমি অখিলেশের কথা বললে, আমরা বলছি জেএমএম এর কথা, আমরা বলছি আরজেডির কথা, আমরা বলছি আপের কথা, একই সঙ্গে হচ্ছে শিবসেনার উদ্ধব শিবিরের কথা, আবার একই সঙ্গে হচ্ছে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর কথা। এই সমস্ত রাজনৈতিক দলেরও যে সংখ্যক সদস্য সংখ্যা লোকসভার মধ্যে রয়েছেন, তাদেরকেও একত্রিত করে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে বৃহত্তর প্রেক্ষাপটে তুলে নিয়ে যেতেই পারে এবং সেটাও জাতীয় রাজনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়, এই জায়গাটাতে কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? প্রথমত, কোনো একজন ব্যক্তিকে দরকার যাকে সরাসরি বৃহত্তর ক্ষেত্রে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বা বলা ভালো মোদী শাহ বিরোধিতার ক্ষেত্রে মুখ হিসাবে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। গত 2.5 বছর ধরে সেই ভূমিকাটা বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালন করতে দেখতে পাওয়া গিয়েছে এবং শুধুমাত্র তৃণমূল নয়, যারা জাতীয় রাজনীতি সম্পর্কে ওয়াকিবল, খোঁজ খবর রাখেন, তাদের অনেকেরই বক্তব্য বিভিন্ন সময় ধরে যে ভূমিকাটা কংগ্রেসের, বিশেষত রাহুলের পালন করার কথা ছিল, কোথাও গিয়ে তারা সেটা পালন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ফলে তারা মনে করছেন এই সহাবস্থানকে বজায় রেখে এগোনোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। ফলে আজকে যখন তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যখন রয়েছেন, একই সঙ্গে পাল্টা রাজনৈতিক দৌত্য তৃণমূল কংগ্রেস শুরু করছে এবং সেখানেও এসআইআর এর মতো ইস্যুকে ঘিরে সামনে বাংলার এই নির্বাচন এবং আর কিছুটা পরে আসামের মতো রাজ্যে নির্বাচন রয়েছে, সেই জায়গাতে এসআইআর এর মতো ইস্যুকে ঘিরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারাও সুর চড়াবেন। ফলে বাকি রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির অন্যতম মুখ হিসেবে যে কাজ করবেন সেটা বলাই বাহুল্য এবং সূত্রের খবর সেই প্রক্রিয়াও ধাপে ধাপে অন্তত শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আবির। এবং যখন অসম প্রসঙ্গ এলো, তো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে কমিশনকে যখন তোপ দাগছেন, তখন কি বলছেন একবার আপনাদের শুনিয়ে রাখতে চাইবো। বলছেন এই এসআইআর এনআরসির থেকেও বিপদজনক, ভয়ঙ্কর, এখনো পর্যন্ত 150 জনের মৃত্যু হয়েছে। শুনুন। The mismanagement is going on. The micro observer became the supreme, and state officials, they don't have any trust about the state official. Every day they are sitting. And WhatsApp election commission writing, no, it is only WhatsApp message and all misleading information, illegal information, forceful information, resulting in which more than 150 already died. It is more than NRC committed suicide, stroke, and so many hospitalized now also. এবং বিজেপিকে সরাসরি নিশানা করে বলছেন যে বারবার বাংলায় ভোটে হেরে বিজেপি সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার চেষ্টা করছে রাজ্যে। Bengal minority is highest in population. It is not now. Since independence, 33%. So can you tell us that 33%'s name should be deleted and they cannot take part in our social work? They cannot take part for the society? Kid every religions. We celebrate Durga Puja. Ramadan I go. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. If I wish, I should have go to the road with these people and to bring lakhs of people
to show it for agitational program, but we cooperated with the Election Commission.